Welcome again to Raspberry Government College online class. I am SM Salahuddin, lecturer in English, Raspberry Government College, Raspberry. This is my second lecture, and in my first lecture, I taught you regarding dreams. In that lesson, we learned about dreams, the importance of dreams, and some theories regarding dreams, especially Sigmund Freud's dreams. Like previous class, I will continue my class both in Bangla and English for your convenience. Today, we'll discuss Unit 3, Lesson 2, Dreams Poems. In this lesson, we'll find 2 poems on dreams. Before starting our discussion, we will have to know about romantic poets, especially from this chapter we can see William Wordsworth, 1770 to 1850, the great romantic poet, considered dreamers because they have the ability to turn our wish, our power, our thought into deed. শুধু স্বপ্ন দেখলেই হবে না, আসলে তাদেরকেই ড্রিমার বা স্বপ্নচারী বলা হয়, যারা আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা, আমাদের ইচ্ছাগুলোকে কাজে রূপান্তর করতে পারে বা বাস্তবে রূপ দিতে পারে। Poets give voice to what we desire and strive hard to achieve. আমরা যা কল্পনা করি, আমরা যা চাই অথবা আমরা যা ভাবি, এইগুলাকে কবিরাই ভাষা দেন, যা আমাদের মনের ভাষাকে ব্যক্ত করে। They write about the dreams of lovers, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. এই কবিরা সাধারণত যারা স্বপ্নকে ভালোবাসে, যারা কাজকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, যারা সমাজকে পুনর্গঠিত করেন অথবা সমাজ পুনর্গঠনের জন্য কাজ করেন এবং যাদের কল্পনার মাধ্যমে আগামী দিনে তাদের নিজেদের এবং অন্যদের কল্যাণের জন্য ভাবেন, তাদের স্বপ্নগুলোকেই মূলত স্বপ্নবাদী কবি যারা, তারা বাস্তবে ফুটিয়ে তোলেন এবং তাদের কথা সাধারণত এই সমস্ত কবিতার মধ্যে বলে থাকেন। In the previous lessons, we have learned about different aspects of dreams. In this lesson, we will read 2 poems written by 2 poets named D.S. Lawrence, who was an English novelist, poet, and essayist. D.S. Lawrence, especially known for famous for his novels. His famous novels are Sunset Lovers, The White Peacock, and The Rainbow. তিনি মূলত নোবেলের জন্য বিখ্যাত, তবে কবিতার জন্য উনি মোটামুটি বিখ্যাত। আরেকজন কবির কবিতা আমরা পড়ব, যার নাম হচ্ছে ল্যাংস্টন হিউজ, 1902 থেকে 1967 সাল। উনি মূলত একজন আমেরিকান পোয়েট, নভেলিস্ট, অ্যান্ড playwright, নাট্যকার। Hughes was also a leader of the Harlem Renaissance, which attempted to bring changes in the lives of the black people in the 1920s. উনি সাধারণত 1920-এর দশকে নিগ্রো মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কবিতা লিখেছিলেন এবং তোমরা জানো যে উনি নোবেল প্রাইজ প্রাপ্ত একজন কবি। যাই হোক, আমাদের আজকের প্রথম কবিতা যেটা আমরা পড়ব, ডি.এস. লরেন্সের একটা কবিতা ড্রিমস পোয়েম। আর আমরা কবিতা আলোচনা করার পূর্বে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের জানানো দরকার। কবিতা সাধারণত 2 ভাবে আসতে পারে। কোশ্চেন নাম্বার 3-তে যদি কবিতা দেওয়া হয়, এটা সাধারণত সামারি লিখতে বলে। সামারিতে মার্কস 10 এবং তোমাকে একটু বড় করে লিখতে হবে। আবার বেশিরভাগ সময় যেটা আসে, কোশ্চেন নাম্বার 11 থিম লিখতে বলে। সাধারণত ওয়ার্ড লিমিটেশন দিয়ে দেয়,
থিম লেখার সময় 50 ওয়ার্ডের মধ্যে একটা থিম লিখতে বলে। হুবহু কবিতা লিখলে চলবে না। তোমার কাছে যেটা মনে হবে আফটার রিডিং দ্য পোয়েম, ইউ হ্যাভ টু রিড দ্য বেসিক থিংস, মূল বিষয়গুলা, যে আহ, গল্পের ভাষায়, কবিতার ভাষায় নয়, গল্পের ভাষায় কবিতার মূল বিষয়বস্তুকে উপস্থাপন করা, এটা হলো থিম। গল্প সাধারণত সামাইটা একটু বড় হবে আর থিম ছোট হবে, কিন্তু হুবহু লেখা যাবে না। দুটার ক্ষেত্রেই মূল বিষয়টা তুমি কবিতা পড়ার পরে কি বুঝলে সেটাকে লিখতে হবে। যাই হোক, আমরা এই কবিতার মধ্যে মূলত যে উইল ফাইন্ড দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম ইন দিস ফার্স্ট পোয়েম। কবিতার কবিতার স্বপ্নের প্রতি কবির যে দৃষ্টিভঙ্গি, কবির যে চিন্তা ভাবনা, সেটাই আমরা প্রথম কবিতায় পাবো। আহ চলো আমরা শুরু করি প্রথম কবিতাটা। আমরা প্রথমেই বলেছি যে এই কবিতাটা ডেইস লরেন্সের লেখা। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। দেখো, পৃথিবীতে সমস্ত মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন সমান না। তোমার স্বপ্ন, আমার স্বপ্ন বা তোমার বন্ধুর স্বপ্ন, একজনের স্বপ্নের সাথে আরেকজনের স্বপ্নের কোনো মিল নেই। একজন বড় অফিসার হতে চায়, অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার। আবার কারো কারো স্বপ্ন দুমুঠো পেট ভরে খাবার। ড্রিম ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। এটা এক মানুষের সাথে আরেক মানুষের এক রকম হয় না। All people dream, but not equally. Those who dream by night in the dusty races of their mind wake in the morning to find that was vanity. যারা ঘুমের মধ্যে অবচেতন মনে স্বপ্ন দেখে, সকালবেলা উঠে দেখে এই স্বপ্নের কোনো অর্থ হয় না। বিষয়টা হলো, আমরা রাতের বেলায় ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখি সেটা আসলে মিনিংলেস। আমরা পূর্ব পাঠে যেটা দেখেছি, আমরা একটা থিওরি পড়েছি যেটার মধ্যে দেখানো হয়েছে যে স্বপ্ন হলো আমরা দিনের বেলায় যা কল্পনা করি, অবচেতন মনে যেগুলাকে আমাদের আবেগ বা ইমোশনকে যুক্তি দিয়ে যেগুলাকে দমন করে রাখি, ঘুমের মধ্যে সেইগুলা প্রকাশ ঘটে, এটাই হলো স্বপ্ন। তবে এই স্বপ্ন আমরা ঘুম থেকে উঠে দেখি কোনো অর্থ হয় না। তুমি ভয়ের স্বপ্ন দেখলে চিৎকার করে উঠতেছো অথবা চমকে উঠতেছো, ঘুম থেকে উঠে দেখলে আসলো এইটা মিথ্যে। এটাকে এই জন্য বলছি ভ্যানিটি, মানে মিনিংলেস। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। কিন্তু জেগে জেগে যারা স্বপ্ন দেখে তারা খুব ভয়ঙ্কর ব্যক্তি। কারণ কি? ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা রিস্ক গ্রহণ করে। আমাদের এই পৃথিবীতে যে সুন্দরভাবে গড়ে ওঠার জন্য যত মানুষের চেষ্টা, এটা প্রথম যারা চেষ্টা করেছে তারা অনেক পরিশ্রম করেছে এবং অনেক জীবনও দিয়েছে। আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছেন, দে ড্রিমড উইথ ওপেন আইস। তারা খোলা চোখে স্বপ্ন দেখেছেন এবং তারা সেই রকম চেষ্টা করে অনেকেই শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের অবদানের ফলে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। যদি তারা শুধু স্বপ্নই দেখতেন, তারা অ্যাকশনে না যেতেন, তাহলে আমাদের এই দেশ আর স্বাধীন হতো না। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ড্রিম অ্যান্ড অ্যাকশন। শুধু স্বপ্ন দেখলে কিন্তু এটা তুমি কাজ করলে না, তাহলে এই স্বপ্নের কোনো মানে হয় না। স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এটা দেখতে হবে খোলা চোখে এবং সেই স্বপ্ন সত্য করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এতে জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে তাহলেও পেছানো যাবে না, নইলে স্বপ্ন আসলেই কখনোই বাস্তবায়িত হবে না। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেটা ঘুম থেকে জেগে উঠলে যেমন রাতের স্বপ্ন মিথ্যে বলে মনে হয়, তেমন যারা স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, তাদের জীবনটাই এমন হবে। তাই কবির ভাষা যে যারা জেগে জেগে স্বপ্ন দেখে, দিনের বেলায় স্বপ্ন দেখে, তারাই ড্রিমার এবং তারা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। কারণ তারা জানে যে স্বপ্নকে সত্য করাই জীবনের সত্যিকারের সাফল্য। ওকে, আমরা পরবর্তী কবিতায় একটু আলোচনা করব। পরবর্তী কবিতা ড্রিমস নিয়ে। আমাদের
এই কবিতার কবি হলেন ল্যাংস্টন হিউজ। এই কবিতার মধ্যেও কবি স্বপ্নের যে গুরুত্ব এটাকেই দেখানোর চেষ্টা করেছেন। ইন দিস পোয়েম দ্য পোয়েট ট্রাইজ টু শো দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম। He also differentiates between the person who has dream and who doesn't have dream. উনি এখানে দেখিয়েছেন যে যদি স্বপ্ন না থাকে তাহলে তার জীবনটা হলো একটা ডানা ভাঙা পাখির মতো। আর তোমরা জানো ডানা ভাঙা পাখি কখনোই উঠতে পারে না। যদি স্বপ্ন না থাকে, উনি আরো বলেছেন যে এটা হলো জমাট বাঁধা বরফের মতো, যেখানে কোনো ফসল ফলে না, যেখানে কোনো মরুভূমি থেকেও যে এখানে খারাপ, যেখানে কোনো গাছ গাছালি হইতেই পারে না। তো উনি এইরকম প্রাণহীন জীবনের সাথে তুলনা করেছেন যাদের জীবনের স্বপ্ন নেই। আমরা ল্যাংস্টন হিউজের কবিতাটা পড়ে দেখি। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ আ ব্রোকেন উইংস বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। কবি বলছেন যে স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি তোমার স্বপ্ন মরে যায় তোমার জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো, যে পাখি উড়তে পারে না। তার মানে তোমার যদি স্বপ্ন না থাকে, তোমার যদি গোল না থাকে, এম না থাকে, তাহলে তোমার দ্বারা আসলে কিছুই হবে না। তোমার প্রত্যেকটা মানুষ তার জীবনে সফল হওয়ার জন্য একটা গোলকে ফিক্স করতে হয়। কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো লক্ষ্য ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো এই জন্য কবি বলছেন যে স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি তোমার স্বপ্ন মরে যায় তোমার কাছ থেকে, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে মরা পাখির মতো, ডানা ভাঙা পাখির মতো, যেই পাখি ডানা থাকতেও উঠতে পারে না। মানব জীবনটাই এমন যে স্বপ্ন না দেখলে তার কোনো লক্ষ্য থাকে না, আর লক্ষ্যহীন জীবন কখনোই সফলতা আসতে পারে না। পরে পরে দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ আ barren field ফ্রোজেন উইথ স্নো। কবি আবারও বলছেন যে তুমি স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি তোমার কাছ থেকে স্বপ্ন দূরে চলে যায় তাহলে জীবনটা হবে অনুর্বর ভূমি, যেটা বরফে জমাট বাঁধা। ব্যারেন মিনস আনপ্রোডাক্টিভ, ব্যারেন বলতে বোঝায় অনুর্বর। আর স্নো তোমরা জানো, ফ্রোজেন মানে জমাট বাঁধা, জমাট বাঁধা, আর স্নো হলো তুষার। তো যেখানে তুষারপাত হয়, প্রচুর পরিমাণে বরফ পড়ে বা তুষারপাত হয়, সেখানে কোনো ফসল ফলে না, সেই জমির কোনো মূল্য নেই। এরকম ভাবে যার জীবনে স্বপ্ন নেই, যে স্বপ্ন হারা, যে স্বপ্ন দেখে না, তার জীবনটাও যেন এরকম আনপ্রোডাক্টিভ এবং তুষারে ঢাকা। তবে এখানে আবারও যে বিষয়টা ইম্পর্টেন্ট ভাবে আমি বলছি, স্বপ্ন থাকতে হবে, সেই সাথে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে চেষ্টা করতে হবে। এবং এই চেষ্টা করার সময় জীবনে ঝুঁকি আসলেও পিছপা হওয়া যাবে না। সেই ক্ষেত্রে জীবনে আসলেও সফল হওয়া যাবে, নইলে জীবনে কোনো কিছুই পাওয়া যাবে না। এই প্রশ্নগুলা কেমন হবে, প্রশ্নের উত্তরগুলো আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, যে হুবহু কবিতা তুলে দেওয়া যাবে না, এখানে কবির নামটাও দরকার নেই, এমনকি কবিতার নাম কোনো কিছুই দরকার নেই। আমার এখানে এখানে যে ল্যাংস্টন হিউজ এটুকু দরকার নেই, মূলত এইখান থেকে শুরু। ইন দিস পোয়েম অথবা ইন দ্য গিভেন পোয়েম, দ্য স্পিকার এমপ্লয়েজ দ্য থিম অফ দ্য সিগনিফিকেন্স অফ হ্যাভিং ড্রিমস ইন লাইফ। যে কবিতায় কবি মূলত জীবনের স্বপ্নে থাকার যে তাৎপর্য, এই তাৎপর্যটাকে উনি দেখিয়েছেন। To make his idea clear, he draws a contrast between a life with dreams and a life without dreams. তার এই চিন্তাকে, তার যে স্বপ্ন সম্পর্কে যে তার ধারণা, এই ধারণাকে দেখানোর জন্য উনি যে জীবনের স্বপ্ন আছে এবং যেই জীবনের স্বপ্ন নেই, এই দুইটা জীবনের তুলনা করেছেন, যাতে করে স্বপ্নহীন জীবনটা কেমন আর যে জীবনের স্বপ্ন আছে সেই জীবনটা কেমন, এই দুই জীবনের পার্থক্য উনি মূলত এই কবিতার মধ্যে দেখিয়েছেন। Here the poet emphasizes the unity of dreams in our life. আমাদের জীবনে যে স্বপ্ন আছে, এই স্বপ্নগুলোর একতা থাকতে হবে, একতাবদ্ধভাবে একটা লক্ষ্য স্থির করতে হবে, যাতে করে আমরা সেই অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। যদি স্বপ্ন অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মতো স্বপ্ন না থাকে, তাহলে সেটা হয়
দিকভ্রান্ত পথিকের মতো। সেই জীবন সত্যিকার অর্থে কোনো সফলতা লাভ করতে পারে না এবং এই জীবন আমাদের কাম্যও নয়। দ্য পোয়েট সাজেস্টস দ্যাট হিউম্যান বিইংস শুড হোল্ড ফাস্ট টু ড্রিমস। যে কবির পরামর্শ হচ্ছে মানব জীবনের উচিত তাদের স্বপ্নকে আঁকড়ে ধরা। ইফ ড্রিমস ডাই, লাইফ উইল বি প্যারালাইজড লাইক এ বার্ড উইথ ড্যামেজড উইংস দ্যাট ক্যানট ফ্লাই। যদি স্বপ্ন না থাকে, এটা হবে প্যারালাইজড পাখির মতো, যার অবশ হয়ে গেছে হাত পা বা পাখনা, তার পাখনা থাকতেও সে উড়ে যেতে পারে না। এরকম ভাবে মানুষ হলেও যদি আমাদের স্বপ্ন না থাকে, আমাদের লক্ষ্য না থাকে, উদ্দেশ্য না থাকে, তাহলে সত্যিকার অর্থে আমরা জীবনের কোনো সফলতাই আনতে পারবো না। When dreams go away, life becomes a barren field covered with snow producing nothing. যখন আমাদের কাছ থেকে স্বপ্ন দূরে চলে যায়, আমাদের জীবনটা অনুর্বর হয়ে যায় এবং বরফে ঢেকে গেলে যেমন হয় এরকম জীবন হয়ে যায় এবং আলটিমেটলি এখানে কোনো কিছু জন্মগ্রহণ করে না। জীবনে কোনো কিছু জন্মগ্রহণ করা মানে জীবনে বড় হওয়া। তুমি যেই স্বপ্ন নিয়ে বা যেই কল্পনা করে যে উদ্দেশ্যে পড়ালেখা করছো, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে তোমার বাবা মার চিন্তা ভাবনা বা বাবা মার চাওয়া পাওয়াকে পূর্ণ করতে হলে তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। এবং আমি প্রথমেই বলছি, দেয়ার ইজ আ রিলেশন বিটুইন ড্রিম অ্যান্ড অ্যাকশন। যদি তোমার ড্রিম থাকে, অ্যাকশন না থাকে, তাহলে সেটা কখনোই বাস্তবায়িত হবে না, সেটা মিনিংলেস, সেটা হবে ডানা ভাঙা পাখির মতো। আমাদের স্বপ্ন, ড্রিম অ্যান্ড অ্যাকশন, এই ব্যাপারে ইউনিটি থাকতে হবে। দেয়ার শুড বি আ ইউনিটি বিটুইন ড্রিম অ্যান্ড অ্যাকশন। শেষ লাইন দেখো, সো ম্যান শুড নট ইগনোর দ্য সিগনিফিকেন্স অফ ড্রিমস ইন হিজ লাইফ। মানুষের উচিত নয় তার জীবনের স্বপ্নের গুরুত্বকে বাদ দেয়া। মূলত আমি তোমাদের একটা প্যাটার্ন দেখালাম, একটা স্যাম্পল দেখালাম যে যখন কবিতার থিম লিখতে হয় বা সামারি লিখতে হয়, তখন এরকম করে গদ্যের ভাষায় লিখতে হয়। আর যেহেতু থিম লেখার সময় 50 ওয়ার্ডের কথা বলে, তখন 50 ওয়ার্ড এখান থেকে কাটছাট করে তোমার মতো যেগুলা মনে হয় যে আহ এইগুলা বেশি গুরুত্বপূর্ণ সেন্টেন্স, সেইগুলা সাজিয়ে দিতে হবে। আর সামারি লেখার সময় একটু বড় করে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আমি তোমাদের শেষ বেলা আরেকটু বলে যাই যে আমাদের এই ক্রান্তিকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি তোমাদের ক্ষতিটাকে পুষিয়ে দিতে। এই এইচএসসি একটা নতুন ক্লাস তোমাদের জন্য, হয়তো যদি সামনাসামনি ক্লাস নেওয়া যেত তোমাদের অনেক আনন্দ হতো, আমরাও অনেক সুন্দর করে ক্লাসগুলো নিতে পারতাম। তবুও সিচুয়েশনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই ফেসবুক পেজে অথবা ইউটিউবের ইনবক্সে কমেন্ট করবে যে অংশটা বুঝলে না বা আরেকটু ভালো বললে তোমাদের ক্লিয়ার হতো। এই বিষয়গুলো তোমরা আমাকে জানালে আমি অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক, এই কবিতা দুটো পড়বে এবং দুটা কবিতারই সামারি, বিশেষ করে সামারি তোমরা লিখবে এবং কবি সম্পর্কেও একটু জানার চেষ্টা করবে। কারণ তোমাদের যখন অ্যাডমিশন টেস্টে যাবে, তখন অ্যাডমিশন টেস্টে এই কবির জীবন থেকে, তার কর্ম থেকে কোশ্চেন করা হয় এবং এই কবি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা না থাকলে আসলে তোমার প্রশ্নের উত্তরটাও ভালো হবে না। ওকে, থ্যাংক ইউ এগেইন।